Hello, myself Rivu Bagani. Welcome in my YouTube channel RB Web Education. RB Web Education-এ তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে ক্লাস 10-এর জিওগ্রাফির প্রথম চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করব। আজকের প্রথম চ্যাপ্টারের নাম এক্সোজেনেটিক প্রসেস অ্যান্ড রেজাল্টের ল্যান্ডফর্ম, অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া এবং তাদের দ্বারা গঠিত বিভিন্ন ভূমিরূপ। আজকের এই প্রথম চ্যাপ্টারের প্রথম পর্বে আমি মূলত রূপে 5টা গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে ব্রিফলি ডিসকাস করব। এই 5টি টপিক কী কী? প্রথম, এক্সোজেনেটিক প্রসেস অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া। 2 নম্বর, নদী এবং জলচক্র। 3 নম্বর, সেটা হলো জলবিভাজিকা। 4 নম্বর, সেটা হলো নদীর বিভিন্ন কাজ। আর 5 নম্বর, সেটা হলো নদীর গতি। আজকের এই ভিডিওটি স্টার্ট হবার আগে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, যদি এই লেকচার থেকে তোমরা যদি হেল্পফুল হও, তাহলে প্লিজ আজকের এই ভিডিওটি লাইকস করো, শেয়ার করো এবং এই সংক্রান্ত আরও অনেক ভিডিওর নোটিফিকেশান তোমরা যদি সবার আগে পেতে চাও, তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল RB ওয়েব এডুকেশন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু গেট মোর আপডেটস অ্যাবাউট ইট। তাহলে শুরু করা যাক। বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। প্রথমত, বহির্জাত প্রক্রিয়া কাকে বলে? বহির্জাত প্রক্রিয়া বিষয়টি 3টি বিষয়ের ওপর দাঁড়িয়ে রয়েছে। প্রথমত হচ্ছে ভূপৃষ্ঠের ওপর, দ্বিতীয়ত প্রাকৃতিক শক্তি, আর তৃতীয়ত ভূপৃষ্ঠের পরিবর্তন। অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া হচ্ছে এমন এক ধরনের প্রক্রিয়া যে প্রক্রিয়াটা ভূপৃষ্ঠের ওপর কার্যকরী হবে এবং সেখানে বিভিন্ন প্রাকৃতিক শক্তির একটা প্রভাব থাকবে। এই অবস্থায় ভূপৃষ্ঠের যে পরিবর্তন বা বিবর্তন ঘটবে, সেটাই হলো এই বহির্জাত প্রক্রিয়া। অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া হচ্ছে এমন এক ধরনের প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের ওপর বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা ভূপৃষ্ঠের একটা পরিবর্তন ঘটে। এবার এই যে ভূপৃষ্ঠের যে পরিবর্তনটা ঘটছে, এটা দুটো প্রক্রিয়ায় ঘটতে পারে। একটা হলো সাধারণত যান্ত্রিক প্রক্রিয়া, আর অপরটি হলো বিভিন্ন ধরনের রাসায়নিক প্রক্রিয়া। এবার আসা যাক যে এই যে বহির্জাত যে প্রক্রিয়ার কথা বলা হলো, সেই বহির্জাত প্রক্রিয়ায় যে প্রাকৃতিক শক্তিগুলি কার্যকরী হচ্ছে, সেই প্রাকৃতিক শক্তির প্রকারভেদটা কী? প্রাকৃতিক যে বহির্জাত শক্তি, তাকে মূলত রূপে দুভাগে ভাগ করা হয়। একটা হলো স্থিতিশীল শক্তি এবং অপরটি হলো গতিশীল শক্তি। স্থিতিশীল শক্তিটা কি? স্থিতিশীল শক্তি হচ্ছে সেই ধরনের শক্তি যার প্রভাবটা তুলনামূলক খুব গৌণ, মানে তুলনামূলক কম। অন্যদিকে গতিশীল শক্তির যে প্রভাব, সেটা অনেক বেশি হয়, যেটা হচ্ছে মুখ্য। স্থিতিশীল শক্তির মধ্যে কোনগুলো পড়ছে? যেমন বায়ুর উষ্ণতা, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা এবং অধঃক্ষেপণ। অন্যদিকে গতিশীল শক্তির মধ্যে কোনগুলো পড়ছে? সেটা হচ্ছে নদী প্রবাহ, পুঞ্জিত ক্ষয়, বায়ুপ্রবাহ এবং হিমবাহ। এবার আসা যাক যে এই যে প্রাকৃতিক যে শক্তিগুলোর কথা আমরা বললাম, সে স্থিতিশীল শক্তি হোক কি গতিশীল শক্তি হোক, এগুলো কিভাবে এগুলো কেন কার্যকরী হচ্ছে? এই প্রাকৃতিক শক্তিগুলো কেন কার্যকরী হচ্ছে? এর পিছনে মূল কারণটা হচ্ছে ভূ আন্দোলন, অর্থাৎ ভূমিকম্প। এই যখনই ভূ আলোড়ন বা ভূমিকম্প যখন হবে, তখন আমরা সকলেই জানি যে ভূপৃষ্ঠের একটা অংশ কী হয়, বসে যায়, আর একটা অংশ ওপর দিকে উঠে যায়, মানে ভূমিরূপের উত্থান পতন ঘটে। তো এই যে ভূমির যে উত্থান পতন, এই উত্থান পতনের ওপর যে গুরুত্বপূর্ণ বলটা কাজ করে, সেটা হচ্ছে অভিকর্ষজ বল। এবার এই যে অভিকর্ষজ বল, এই অভিকর্ষজ বলের প্রভাবে যেটা ঘটে, সেটা হচ্ছে বিভিন্ন প্রাকৃতিক যে গতিশীল শক্তি, মাত্রা রাখতে হবে বিভিন্ন প্রাকৃতিক যে গতিশীল শক্তিগুলি রয়েছে, সেই গতিশীল শক্তির মধ্যে থাকা যে গতিশক্তি বা কাইনেটিক এনার্জি, সেই কাইনেটিক এনার্জি ভূমির মধ্যে 3টে কার্য সম্পন্ন করে। একটা হচ্ছে ক্ষয় কার্য, বহন কার্য এবং সঞ্চয় কার্য। এই 3টে কার্যের প্রভাবে ভূমিরূপের মধ্যে একটা পরিবর্তন ঘটায় বা ভূমির একটা পরিবর্তন বা বিবর্তন ঘটায়। প্রাকৃতিক শক্তিগুলির যে কার্যকরী হচ্ছে, ক্রিয়াশীল হচ্ছে, তার পিছনে মূল কারণটা হচ্ছে এটাই, সেটা হচ্ছে এই ভূ আন্দোলন বা যাকে বলা যেতে পারে ভূমিকম্প। শুরুটা হচ্ছে ভূমিকম্প থেকে। ভূমিকম্প যখনই হবে, তখন কী হবে? ভূমিরূপের উত্থান পতন ঘটবে। এই ভূমির যখনই উত্থান পতন ঘটবে, তখন তার উপর অভিকর্ষজ বল কাজ করবে। অভিকর্ষ বলের প্রভাবে যেটা ঘটবে, সেটা হচ্ছে বিভিন্ন প্রাকৃতিক গতিশীল যে শক্তিগুলি রয়েছে, তার যে গতিশক্তি বা কাইনেটিক এনার্জি, সেটা 3টে কার্য ঘটাবে। একটা হচ্ছে ক্ষয় কার্য, 2 নম্বর হচ্ছে বহন কার্য, আর 3 নম্বর হচ্ছে সঞ্চয় কার্য। এই কার্যের মাধ্যমে
ভূমির মধ্যে একটা পরিবর্তন সে ঘটাবে। এবার আসা যাক যে এই যে বহির্জাত প্রক্রিয়ার কথা আমরা বললাম, তো এই বহির্জাত প্রক্রিয়া কীভাবে কার্যকরী হয়। এতক্ষণ আমরা পড়ছিলাম যে প্রাকৃতিক শক্তিগুলি কেন ক্রিয়াশীল। এবার আসা যাক বহির্জাত প্রক্রিয়াগুলি কেন কার্যকরী হয়। বহির্জাত প্রক্রিয়ার কার্যকরী হওয়ার পিছনে মূল কারণ বা মূল প্রভাব যার থাকে সেটা হচ্ছে পর্যায়ন বা গ্রেডেশন। পর্যায়ন প্রক্রিয়া কি? পর্যায়ন প্রক্রিয়া হচ্ছে, ধরা যাক একটা অসমতল ভঙ্গুর জমি আছে বা অসমতল ভঙ্গুর একটা ভূমি আছে। এবার কি হচ্ছে, ক্ষয় কার্য ঘটছে, সঞ্চয় কার্য ঘটছে বা বহন কার্য ঘটছে। এর প্রভাবে যেটা হচ্ছে সেটা হচ্ছে ওই অসমতল ভঙ্গুর যে ভূমিটা রয়েছে সেটা ধীরে ধীরে প্রায় সমতল একটা ভূমিতে পরিণত হয়ে গেল। তো যে প্রক্রিয়ার মাধ্যমে এই পুরো কাজটা হলো সেটাই হচ্ছে পর্যায়ন প্রক্রিয়া। পর্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে আসলে যেটা হয় সেটা হচ্ছে একটা অসমতল ভঙ্গুর ভূমি ধীরে ধীরে ক্ষয়কার্য, বহন কার্য বা সঞ্চয় কার্যের মাধ্যমে প্রায় সমতল একটা ভূমিরূপে পরিণত হয়ে যায়। তো প্রথম পর্যায়ন শব্দটি যিনি ব্যবহার করেছিলেন তিনি হচ্ছেন ভূবিজ্ঞানী চেম্বারলিন এবং স্যালিসবেরি। চেম্বারলিন এবং স্যালিসবেরি এই দুই ভূবিজ্ঞানী প্রথম এই পর্যায়ন বা গ্রেডেশন শব্দটি ব্যবহার করেছিলেন। এখন বিষয়টা হচ্ছে এই যে পর্যায়ন, এটি আবার দুটো প্রক্রিয়ার সম্মিলিত ফলাফল। দুটি প্রক্রিয়া, একটা হচ্ছে অবরোহণ, অপরটি হচ্ছে আরোহণ। আমি পর্যায়নের সংজ্ঞা, পর্যায়ন কাকে বলে সেটা যখন তোমাদের আমি বোঝাচ্ছিলাম তখন দুটো কথা আমি উল্লেখ করেছি মেনলি। একটা হচ্ছে ক্ষয় কার্য আর 2 নম্বর হচ্ছে সঞ্চয় কার্য। এখন এই যে ক্ষয় কার্য বা সঞ্চয় কার্য, এই ক্ষয় কার্য এবং সঞ্চয় কার্যেরই দুটো আলাদা আলাদা নাম আছে। যখন ক্ষয় কার্য হচ্ছে তখন সেটা হচ্ছে যে প্রক্রিয়া তার নাম হচ্ছে অবরোহণ। অবরোহণ মানে এক কথায় বলতে গেলে ক্ষয় কার্য, অর্থাৎ একটা উঁচু অসমতল ভঙ্গুর ভূমি, সেই ভূমিটা আস্তে আস্তে বিভিন্ন প্রাকৃতিক শক্তির মাধ্যমে সেটার মধ্যে ক্ষয় ধরবে। এই ক্ষয় কার্যটা যেখানে সম্পন্ন হচ্ছে সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে অবরোহণ। অবরোহণ কিন্তু একটা প্রক্রিয়া, সেখানে কি ঘটছে, ক্ষয় কার্য হচ্ছে। এর একটা অপর নাম আছে, নামটা হচ্ছে ক্ষয়ীভবন বা নগ্নীভবন, ইংরেজিতে বলা হয় ডিগ্রেডেশন। অন্যদিকে আরোহণ, আরোহণ হচ্ছে অপর একটি প্রক্রিয়া, পর্যায়নের মধ্যে পড়ে, যেখানে কি ঘটছে, যেখানে সঞ্চয় কার্য হচ্ছে, অর্থাৎ এমন একটা প্রক্রিয়া যেটার মাধ্যমে সঞ্চয় কার্য সম্পন্ন হচ্ছে। এর অপর নামটা, ইংরেজি নামটা হচ্ছে অ্যাগ্রেডেশন। এই অবরোহণ আর আরোহণ এই দুটো মিলিয়ে যে প্রক্রিয়াটা কার্যকরী হয় তার নাম হচ্ছে পর্যায়ন। এই পর্যায়নের উপর ভিত্তি করে যে প্রক্রিয়াটা বা কার্যকরী হচ্ছে তার নাম বহির্জাত প্রক্রিয়া। এই হলো পর্যায়ন প্রক্রিয়ার চিত্র, যেখানে 3টে ধাপের মাধ্যমে টোটাল পর্যায়ন প্রক্রিয়াটাকে বর্ণনা করা হয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ পর্যায়ন প্রক্রিয়া আমি কি বলেছিলাম, সেটা হচ্ছে একটা প্রায় অসমতল বা ভঙ্গুর যে জমি বা ভূমি সেটা কি হচ্ছে একটা সমতল ভূমিতে পরিণত হচ্ছে। প্রথম ধাপে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে প্রায় একটা অসমতল ভঙ্গুর জমি। এই অসমতল ভঙ্গুর ভূমিতে দুটো কার্য সম্পন্ন হচ্ছে, ক্ষয় কার্য এবং সঞ্চয় কার্য। ক্ষয় কার্য অর্থাৎ অবরোহণ আর সঞ্চয় কার্য অর্থাৎ আরোহণ। এই দুটো প্রক্রিয়ার মাধ্যমে এবং তার সাথে বহন কার্যও রয়েছে, এর মাধ্যমে কি হচ্ছে, এটা প্রায় সমতল একটা ভূমিতে পরিণত হয়ে গেছে। এটাই হচ্ছে পর্যায়ন। এখানে এই যে ওপরের যে অংশটা, এই ওপরের অংশটা হচ্ছে উচ্চভূমি, সেটা কি হচ্ছে ক্ষয় কার্যের মাধ্যমে এই অংশটা ক্ষয়ীভূত হচ্ছে হয়ে ওই ক্ষয়িত অংশটা বহন কার্যের মাধ্যমে কোথায় এসে সঞ্চিত হচ্ছে, সেটা হচ্ছে নিচে সঞ্চিত হচ্ছে। ফলে ওপরের যে অংশটা যেটা ছিল উচ্চভূমি সেটা কি হচ্ছে, তার উচ্চতা আস্তে আস্তে কমছে, নিচের দিক করে নামছে। আর নিচের যে অংশটা ছিল তার উচ্চতা আস্তে আস্তে বাড়ছে, উচ্চতাটা উপর দিক করে উঠছে, আস্তে আস্তে জমিটা উপর দিক করে উঠছে। তো এটাই হচ্ছে পর্যায়ন। এর ফলে যেটা ঘটছে সেটা হচ্ছে একটা অসমতল ভঙ্গুর ভূমি শেষে একটা প্রায় সমতল ভূমিতে পরিণত হয়ে যাচ্ছে। এবার আসা যাক সেকেন্ড টপিকে, যেটা হচ্ছে নদী এবং জলচক্র। প্রথমত নদী। নদী কি? নদী হচ্ছে একটি স্বাভাবিক প্রবাহমান জলধারা। এবার এই যে স্বাভাবিক প্রবাহমান জলধারা তার সবসময় একটা উৎপত্তিস্থল থাকবে এবং তার একটা মোহনাস্থল থাকবে। মোহনাস্থল না থাকলেও অন্তত নদীটা কোনো একটা জায়গায় গিয়ে পতিত হবে। প্রথমত উৎপত্তিস্থল কি? উৎপত্তিস্থল স্বাভাবিক জলধারা হতে পারে, হিমবাহ হতে পারে, উচ্চভূমি হতে পারে। এখন উচ্চভূমি বলতে উচ্চভূমি মূলত রূপে হচ্ছে পাহাড় পর্বত, এগুলো হচ্ছে উচ্চভূমি। মালভূমিও, সেখান থেকে কি হচ্ছে, নদী আস্তে আস্তে উৎপন্ন হচ্ছে হয়ে সেটা ভূমির ঢাল অনুসারে প্রবাহ হচ্ছে। ভূমির ঢাল বলতে ভূমির ঢাল মূলত রূপে হচ্ছে ওপর থেকে নিচের দিক করে হয়, মানে নদীর জলটা সবসময় ওপর থেকে নিচের দিক করে, যেদিকে ঢালটা নিচু জলটা সেদিকে গড়িয়ে যাবে। তো নদীর যে জলপ্রবাহটা সেটা ভূমির ঢাল অনুসারে হবে,
হয়ে শেষে নদী কোথায় গিয়ে পতিত হবে? কোনো সমুদ্রে বা সাগরে, হ্রদে বা অন্য কোনো নদীতে গিয়ে পতিত হবে। এবার সাগর বা হ্রদ এই দুটোর ক্ষেত্রে মূলত রূপে নদীর একটা মোহনা থাকবে। নদী যখন অন্য নদীতে গিয়ে মিশছে তখন কিন্তু সেখানে কোনো নদীর মোহনা থাকে না। এই হচ্ছে নদী সম্পর্কে বেসিক একটা আইডিয়া। এবার আসা যাক জলচক্র। নদী হচ্ছে এই জলচক্রের একটা অংশ। নদী হচ্ছে জলচক্রের একটা পার্ট হচ্ছে নদী। জলচক্রটা কি? জলচক্র হচ্ছে একটা চক্রাকার প্রক্রিয়া, পরিবেশের একটা চক্রাকার প্রক্রিয়া, যে চক্রাকার প্রক্রিয়ার মাধ্যমে এই যে জল সে কী করছে, তার স্থানের পরিবর্তন ঘটাচ্ছে। কখনো সেটা ভূপৃষ্ঠতে রয়েছে, কখনো সেটা বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে যাচ্ছে, সেখান থেকে মেঘ হচ্ছে, আবার সেটা অধক্ষেপণ হচ্ছে, বৃষ্টিরূপে সেই জলটা আবার কী হচ্ছে, পৃথিবীপৃষ্ঠে চলে আসছে। এইভাবে তার স্থানের পরিবর্তন ঘটাচ্ছে। বিষয়টা কীরকম? প্রথমে নর্মালি জলের প্রধান উৎস কী? সমুদ্র হতে পারে, মহাসাগর হতে পারে, হ্রদ হতে পারে, খাল, বিল, পুকুর, যে কোনো ধরনের জলাশয় বা কৈশিক জল, মানে হচ্ছে মৃত্তিকার সাথে যে জলটা থাকে সেটা হচ্ছে কৈশিক জল। তো সেখান থেকে জল কী হবে, বাষ্পীভবন প্রক্রিয়ার মাধ্যমে বাষ্পীভূত হবে, হয়ে যেটা তৈরি করবে সেটা হচ্ছে জলীয়বাষ্প। এই যে জলীয়বাষ্প সেটা যখন ঘনীভূত হবে তখন সেখান থেকে তৈরি হবে মেঘ। এই মেঘটা প্রথমে কী হবে, বায়ুমণ্ডল বা বাতাসে এটা ভেসে ভেসে বেড়াবে। কিন্তু যখন পরবর্তীকালে বায়ু সম্পৃক্ত হবে তখন কী হবে, অধক্ষেপণ ঘটবে। অর্থাৎ মেঘের মধ্যে থাকা যে জলকণা সেটা বৃষ্টিরূপে পৃথিবী পৃষ্ঠে ঝরে পড়বে। এবারে এই যে বৃষ্টির জল সেটা স্থানীয় প্রবাহ হিসাবে এই নদী খাতে গিয়ে মেশে, অর্থাৎ নদীর জলের সাথে গিয়ে মেশে। এবার সেই নদীর জলের সাথে মেশে ওই বৃষ্টির জলটা কী করছে, নদীর মাধ্যমে প্রবাহিত হচ্ছে, হয়ে সেটা আবার সাগর বা মহাসাগর, হ্রদ বা কোনো অন্য কোনো নদীতে গিয়ে মিশছে। সেখান থেকে জল পুনরায় বাষ্পীভূত হচ্ছে, জলীয়বাষ্প উৎপন্ন করছে, সেখান থেকে পুনরায় ঘনীভবন, সেখান থেকে মেঘ, অধক্ষেপণ, এইভাবে পুরো যে চক্রাকার যে প্রক্রিয়াটা রয়েছে সেটা চলতে থাকছে। এটা থামছে না, এটা অনবরত চলতে থাকছে। তো নদী মূলত রূপে এই যে জলচক্র, যে চক্রাকার যে প্রক্রিয়া, এই চক্রাকার প্রক্রিয়ার একটা অংশ হিসাবে সে কাজ করছে। এবার আমি নদীর সাথে জড়িত বেশ কিছু গুরুত্বপূর্ণ টার্মিনোলজি বা বিষয় সম্পর্কে আমি আলোচনা করব। তার মধ্যে প্রথমত হচ্ছে নদীর অববাহিকা এবং ধারণা অববাহিকা। নদী অববাহিকা কি? একটি প্রধান নদী, তার সাথে তার কিছু উপনদী থাকে, কিছু শাখা নদী থাকে। তো এই প্রধান নদী, তার উপনদী এবং শাখা নদী, এই সব মিলিয়ে প্রধান নদীটি যে অঞ্চলটা অধিকার করে রয়েছে সেটাই হচ্ছে নদী অববাহিকা। এবার আসা যাক ধারণা অববাহিকা। ধারণা অববাহিকাটা কি? ধারণা অববাহিকা হচ্ছে নদী অববাহিকারই একটা অংশ। নদী অববাহিকার মূলত রূপে পার্বত্য অংশ বা উচ্চভূমি অংশে নদী যেটুকু অঞ্চল অধিকার করে থাকে সেটা হচ্ছে নদীর ধারণা অববাহিকা। মাথায় রাখতে হবে নদী অববাহিকার মধ্যেই কিন্তু ধারণা অববাহিকাটা অন্তর্ভুক্ত হচ্ছে। ধারণা অববাহিকা কিন্তু নদী অববাহিকার বাইরের কোনো অংশ নয়, নদী অববাহিকার মধ্যেই পড়ছে ধারণা অববাহিকা। ধারণা অববাহিকা মূলত রূপে হচ্ছে পার্বত্য বা উচ্চভূমি অংশটা, সেই অংশে নদী যতটুকু অঞ্চল দখল করে রয়েছে সেটা হচ্ছে ধারণা অববাহিকা। আর টোটাল প্রধান নদী, তার উপনদী এবং শাখা নদী, এই সব মিলিয়ে নদী যে সমগ্র অংশটা অধিকার করে রয়েছে সেটা হচ্ছে নদী অববাহিকার অন্তর্গত। এবার এক্সাম্পল যদি আমি দিই তাহলে তোমরা আরও ভালোভাবে ব্যাপারটা বুঝতে পারবে। ধরা যাক গঙ্গা নদী। গঙ্গা নদীর অববাহিকার মধ্যে কিন্তু একদম উৎস থেকে শুরু করে মোহনা পর্যন্ত এই টোটাল অংশটা পড়ে। তার মধ্যে গঙ্গার উপনদী রয়েছে, গঙ্গার বিভিন্ন শাখা নদী বর্তমান রয়েছে এবং প্রধান গঙ্গা নদীও তার মধ্যে পড়ছে। এবার গঙ্গা নদীর একটা অংশ মূলত পার্বত্য অংশ বা উচ্চভূমির মধ্যে অবস্থান করেছে। সেটা কোনটা? সেটা হচ্ছে গোমুখগুয়া থেকে শুরু করে একদম হরিদ্বার পর্যন্ত। এই অংশটা কি? গঙ্গার উচ্চগতি। এই অংশে গঙ্গা কী করেছে? পার্বত্য অঞ্চল, হিমালয় যে পার্বত্য অঞ্চল তার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। সেই জন্য ওই অংশটা হয়ে যাচ্ছে গঙ্গার ধারণা অববাহিকা। গঙ্গার ধারণা অববাহিকা কিন্তু গঙ্গা নদী অববাহিকারই একটা অংশ। সেটা আলাদা করে কেন স্পেসিফিক হচ্ছে? কারণ সেটা পার্বত্য বা উচ্চভূমি অংশের মধ্যে অবস্থান করেছে। এই পার্বত্য বা উচ্চভূমি অংশে একটা নদী, তার নদী অববাহিকার মধ্যে কোনো পার্বত্য বা উচ্চভূমি অংশে যে অঞ্চলটা অধিকার করে থাকে সেটা হচ্ছে ধারণা অববাহিকা। এবার পরবর্তী যে বিষয়টা আমি আসছি সেটা হচ্ছে জলবিভাজিকা। জলবিভাজিকায় আসার আগে আমি যে বিষয়টা তোমাদের সাথে আলোচনা করতে চাই, নদী সম্পর্কিত আরও কিছু গুরুত্বপূর্ণ টার্মিনোলজি রয়েছে। যেমন ধরা যাক নদীর উৎস কী? নদীর উৎস হচ্ছে নদী যে জায়গা থেকে উৎপন্ন হয়
সেটা হচ্ছে নদীর উৎস। সেটা কোনো হিমবাহ হতে পারে, সেটা কোনো জলাশয় হতে পারে, সেটা কোনো উচ্চভূমি হতে পারে, বিশেষ করে পাহাড় পর্বত ইত্যাদি ইত্যাদি। দ্বিতীয়ত, মোহনা কি? নদীর মোহনা হচ্ছে সেই জায়গা যেখানে নদী গিয়ে পতিত হচ্ছে। সেটা সাগর হতে পারে, মহাসাগর হতে পারে, সেটা কোনো হ্রদ হতে পারে, অন্য কোনো জলধারা হতে পারে। তবে এখানে একটা বিষয়, সেটা হচ্ছে একটা নদী যখন অপর একটা নদীর সাথে গিয়ে মেশে, তখন কিন্তু সেইটা নদীর মোহনা হয় না। সেটা হচ্ছে দুটো নদীর সঙ্গম। যেমন ধরা যাক গঙ্গার ক্ষেত্রে যদি আমি বলি, গঙ্গার সাথে যমুনা এসে মিশেছে। যমুনা হচ্ছে গঙ্গার একটি উপনদী। তো গঙ্গা যমুনার সঙ্গম কোথায়? সেটা হচ্ছে এলাহাবাদ, যেটা উত্তরপ্রদেশে অবস্থান করেছে। এটা হচ্ছে দুটো নদীর সঙ্গম স্থল। যখন একটা নদী অপর একটা নদীর সাথে মিশছে, তখন সেটা কিন্তু তার মোহনা হচ্ছে না, সেটা তার সঙ্গম হচ্ছে। দুটো নদীর মধ্যবর্তী অঞ্চল যেটা, সেটা কি নামে পরিচিত? সেটা হচ্ছে দোয়াব। দুটো নদীর ঠিক মধ্যবর্তী যে অংশটা, মধ্যবর্তী যে ভূমিটা থাকে, সেটা দোয়াব নামে পরিচিত। এবার আসা যাক নদী উপত্যকা এবং নদী খাত। নদী উপত্যকা কি? নদী উপত্যকা হচ্ছে নদী উৎপত্তিস্থল থেকে শুরু করে মোহনা পর্যন্ত মাঝখানের যে অংশটা, নদীর যে গতিপথ, সেখানে নদী যখন ভূমির ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, নদীর দুপাশে উচ্চভূমি বর্তমান রয়েছে। এই দুপাশে থাকা যে দুটো উচ্চভূমি, তার ঠিক মাঝখানে একটা সংকীর্ণ বা দীর্ঘ একটা জমি থাকে, যে জমির ওপর দিয়ে নদী প্রবাহিত হয়, সেটাই হচ্ছে নদী উপত্যকা। এবার আসা যাক নদী খাত। নদী খাত কি? নদী খাত হচ্ছে এই যে নদী উপত্যকার মধ্যে, নদী উপত্যকা একটা সংকীর্ণ ভূমি হতে পারে, নদী উপত্যকা একটা দীর্ঘ ভূমি হতে পারে, কিন্তু তার মধ্যে পার্টিকুলারলি যে অংশ দিয়ে নদীর জলটা প্রবাহিত হবে, সেটা হচ্ছে নদী খাত। মাথায় রাখতে হবে, নদী খাত কিন্তু নদী উপত্যকার মধ্যে পড়ে, নদী খাত নদী উপত্যকার বাইরে নয়। নদী অববাহিকার মধ্যে নদীর দুপাশে বর্তমান রয়েছে উচ্চভূমি, সেই উচ্চভূমির মাঝখানে রয়েছে নদী উপত্যকা, যেটা সংকীর্ণ বা দীর্ঘভূমি হতে পারে। সেই নদী উপত্যকার মধ্যে যে অংশে নদী প্রবাহিত হচ্ছে, নদীর জলটা প্রবাহিত হচ্ছে, সেটা হচ্ছে নদী খাত। এবার আসা যাক জলবিভাজিকা। জলবিভাজিকা এক কথায় বলতে গেলে সেই রকম কোনো উচ্চভূমি, সেটা পাহাড় হতে পারে, সেটা পর্বত হতে পারে, সেটা নর্মালি একটা শৈলশিরা হতে পারে, যে কী করছে, দুদিকে থাকা যে নদী গোষ্ঠী বা নদী অববাহিকা, তাকে পরস্পর থেকে পৃথক করছে, সেটা হচ্ছে জলবিভাজিকা। জলবিভাজিকা বলতে একটা উচ্চভূমিকে বোঝানো হচ্ছে। যেমন ভারতের ক্ষেত্রে যদি আমি বলি, যেমন হচ্ছে হিমালয় পার্বত্য অঞ্চল জলবিভাজিকা হিসাবে কাজ করে, পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল জলবিভাজিকা হিসাবে কাজ করে, বৃন্দ পর্বত জলবিভাজিকা হিসাবে কাজ করে। এরা কি করছে, এই ধরা যাক বৃন্দ পর্বত বা পশ্চিমঘাট পর্বত বা হিমালয় পর্বত, এর দুপাশে নদী অববাহিকা বা নদী গোষ্ঠী অবস্থান করছে। এই নদী অববাহিকা নদী গোষ্ঠীগুলো কী করছে, পরস্পরের সাথে মিশতে পারছে না। যেমন আমি যদি ছবির ক্ষেত্রে বলি, এটা হচ্ছে একটা জলবিভাজিকা, এর দুপাশে কিন্তু নদী অববাহিকা অবস্থান করেছে। এই যে নদী অববাহিকাগুলো, এরা কিন্তু পরস্পরের সাথে মিশতে পারছে না, এরা দুপাশে অবস্থান করছে। এটাই হচ্ছে জলবিভাজিকার মূল কাজ, যে কী করছে, শান্তিক্ষেত্রে দুই বা ততোধিক নদী গোষ্ঠী বা নদী অববাহিকাকে পরস্পর থেকে পৃথক করছে। এবার নদীর উৎস থেকে শুরু করে নদীর মোহনা পর্যন্ত এই যে টোটাল গতিপথ বা টোটাল যে যাত্রাপথ, এখানে নদী তিন ধরনের কার্য সম্পন্ন করে। এই হচ্ছে সেই তিনটে কার্য যেটা তোমরা দেখতে পাচ্ছ। প্রথম হচ্ছে ক্ষয় কার্য, দু নম্বর হচ্ছে বহন কার্য, এবং তিন নম্বর হচ্ছে সঞ্চয় কার্য। এখন বিষয়টা হচ্ছে, এই যে সঞ্চয় কার্যটা, এই সঞ্চয় কার্যে কী হয়? শুধুমাত্র সঞ্চয় হয়। অর্থাৎ নদী তার উচ্চগতি ও মধ্যগতির হয়ে যখন নিম্নগতিতে আসে, তখন কী হয়, সাধারণত সঞ্চয় কার্যের পরিমাণটা সবথেকে বেশি হয়। উচ্চ গতিতে কিন্তু সঞ্চয় কার্য হয় না, সঞ্চয় কার্যটা বেশি মাত্রায় হয় মধ্য আর নিম্নগতি, সবথেকে বেশি হয় নিম্নগতিতে। সেখানে কি হচ্ছে, নদী দ্বারা বাহিত যে ওই যে পলি বা নুড়ি বা বালি, ঠিক আছে, এগুলো সব আস্তে আস্তে কী হচ্ছে, নদী গর্ভে সঞ্চিত হচ্ছে, ফলে নদীর গভীরতাও তুলনামূলক অনেক কমে যায়। এখন বিষয়টা এটাই যে এই যে ক্ষয় কার্য এবং বহন কার্য, এই ক্ষয় কার্য বহন কার্য নদী বিভিন্ন প্রকারে সম্পন্ন করে। তো প্রথম আমরা যে বিষয়টা নিয়ে পড়বো, সেটা হচ্ছে নদী কীভাবে ক্ষয়কার্য সম্পন্ন করে। চারটে গুরুত্বপূর্ণ প্রক্রিয়া আছে যেটার মাধ্যমে নদী ক্ষয়কার্য সম্পন্ন করে। চার রকমভাবে নদী ক্ষয়কার্য করতে পারে। প্রথম, সেটা হচ্ছে জলপ্রবাহ ক্ষয়। জলপ্রবাহ ক্ষয় হচ্ছে উচ্চ গতিতে, আমরা সকলেই জানি যে ভূমির ঢাল অত্যন্ত বেশি, ফলে নদীর জলের স্রোত অত্যন্ত বেশি হয়, গতিবেগটাও খুব বেশি হয়ে থাকে। তো এই অবস্থায় যেটা হয় সেটা হচ্ছে, এই প্রবল স্রোতের আঘাতে নদী খাতে, বিশেষ করে পার্শ্বদেশে, নদী খাতের তলদেশের সাথে সাথে তার যে পার্শ্বদেশটা থাকে, সেই পার্শ্বদেশে যে কোমল শিলাস্তর থাকে, সেই কোমল শিলাস্তরগুলো খুলে বেরিয়ে আসে বা ভেঙে বেরিয়ে আসে।
এইটা হচ্ছে জলপ্রবাহ ক্ষয়। 2 নম্বর, সেটা হচ্ছে অবঘর্ষ। অবঘর্ষের জন্য মেনলি রেসপন্সিবল যেটা, সেটা হচ্ছে নদীর জলে বাহিত যে বিভিন্ন আকারে পাথরখণ্ড এবং বোল্ডার। মাঝারি বা বড় আকারে যে পাথরখণ্ড বা যে বোল্ডারগুলো থাকে, সেই বোল্ডারগুলো কী হয়, নদীর জলের সাথে বাহিত হয়। এবার আগে যেটা বললাম যে নদীর জলের স্রোতটা অত্যন্ত বেশি হয় উচ্চ গতিতে, ফলে কী হচ্ছে, এই নদীর জলের মধ্যে যখন বাহিত হচ্ছে তখন এই পাথরখণ্ড বা বোল্ডারের যে গতিবেগটা সেটা অনেক বেড়ে যাচ্ছে। এই অবস্থায় প্রচণ্ড বেগে ওটা কী করছে, ওই পাথরখণ্ড বা বোল্ডারগুলো নদীর তলদেশ বা পার্শ্বদেশে ক্ষয় ধরাচ্ছে, ক্ষয়কার্য সম্পন্ন করছে, ফলে নদীর গভীরতাটা তুলনামূলক আরও অনেক বেড়ে যায়। তো এইটা হচ্ছে মূলত রূপে অবঘর্ষ। এবার আসা যাক ঘর্ষণ ক্ষয়তে। ঘর্ষণ ক্ষয়টা মূলত রূপে সম্পন্ন হয় ওই নদীর জলে বাহিত যে সমস্ত নুড়ি বা পাথরখণ্ড যেগুলো বর্তমান রয়েছে তাদের নিজেদের মধ্যে। এই বড় বা মাঝারি আকারে পাথরখণ্ডগুলো যখন নদীর জলের মধ্যে বাহিত হয় তখন কী হচ্ছে, তারা নিজেদের মধ্যে আঘাত করছে, ফলে নিজেরা ভেঙে যাচ্ছে, ভেঙে আরও ছোট ছোট পাথরখণ্ডে পরিণত হচ্ছে। সেখান থেকে আস্তে আস্তে ছোট নুড়ি, বালি বা পলিকণাতে পরিণত হয়। সেটা হচ্ছে মূলত রূপে ঘর্ষণ ক্ষয়। আর সর্বশেষ হচ্ছে দ্রবণ ক্ষয়। দ্রবণ ক্ষয় বিষয়টা হচ্ছে এমন যে নদীর যে জলটা সেটা কিন্তু বিশুদ্ধ জল নয়, ফলে নদীর জলের মধ্যে সামান্য পরিমাণে হলেও অ্যাসিড বা অম্ল থাকে। এবার কী হয়, নদী খাতে যে শিলাস্তর থাকে সেই শিলাস্তরে যদি লবণের আধিক্য থাকে বা লবণ যদি থাকে, তার সাথে ক্যালসিয়াম বাইকার্বনেট যদি থেকে থাকে, তাহলে কী হয়, ওই লবণ বা ক্যালসিয়াম বাইকার্বনেটের সাথে নদীর জল রাসায়নিক বিক্রিয়া করে ফেলে। ফলস্বরূপ যেটা হয় সেটা হচ্ছে ওই শিলাস্তরগুলো আস্তে আস্তে ক্ষয়তে শুরু করে। তো এই যে ক্ষয়টা, এটা মূলত রূপে হচ্ছে দ্রবণ ক্ষয়। দ্রবণ ক্ষয়টা মূলত রূপে যেটা ঘটছে সেটা হচ্ছে এই যে শিলাস্তর যার মধ্যে লবণ বা ক্যালসিয়াম বাইকার্বনেট থাকে, সেই শিলাস্তরগুলো বিয়োজিত হতে শুরু করে। এটাও এক ধরনের ক্ষয়। এবার আসা যাক বহন কার্যে। নদী 4 রকমভাবে বহন কার্য সম্পন্ন করে, ঠিক যেমন ক্ষয় কার্য ছিল ঠিক একই রকমভাবেই। 4টে বিষয় কী কী? প্রথম, দ্রবণ প্রক্রিয়া। 2 নম্বর হচ্ছে ভাসমান প্রক্রিয়া। 3 নম্বর যেটা হচ্ছে শান্তিক্ষেত্রে লম্ফদান প্রক্রিয়া। আর 4 নম্বর হচ্ছে আকর্ষণ প্রক্রিয়া। বিষয়টা কেমন? প্রথম, দ্রবণ প্রক্রিয়া। দ্রবণ প্রক্রিয়াটা অনেকটা হচ্ছে ক্ষয়কার্যের সময় যে দ্রবণ ক্ষয় যেটা বলেছিলাম ঠিক একই রকম। দ্রবণ প্রক্রিয়ায় নদী খাতের যে শিলাস্তর, সেই শিলাস্তর নদীর জলের মধ্যে থাকা যে অম্ল বা অ্যাসিড তার সাথে বিক্রিয়া করে ফেলছে রাসায়নিকভাবে, যার ফলে বিয়োজিত হয়ে ওই শিলাস্তরটা দ্রবীভূত হয়ে নদীর জলের সাথেই বাহিত হচ্ছে। এইটা হচ্ছে দ্রবণ প্রক্রিয়া। 2 নম্বর যেটা হচ্ছে ভাসমান প্রক্রিয়া। এই ভাসমান প্রক্রিয়া অত্যন্ত সূক্ষ্ম যে বালি বা পলিকণাগুলো থাকে নদীর জলের মধ্যে তার ক্ষেত্রে প্রযোজ্য। এই সূক্ষ্ম বালি বা পলিকণাগুলো কী করছে, নদীর জলের মধ্যে ভেসে ভেসে নদীর জলের সাথে বাহিত হচ্ছে। সেটা হচ্ছে ভাসমান প্রক্রিয়া। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে শান্তিক্ষেত্রে লম্ফদান প্রক্রিয়া। লম্ফদান প্রক্রিয়াটা কীরকম? যেগুলো অপেক্ষিত বড় যে শিলাস্তর, সেগুলো নদীর তলদেশে যখন নদীর জলের সাথে বাহিত হয় তখনই তলদেশের ধাক্কা খায়। ধাক্কা খেতে খেতে ওটা লাফিয়ে লাফিয়ে নদীর জলের সাথে বাহিত হয় এবং সামনের দিকে এগিয়ে চলে। এটা হচ্ছে লম্ফদান প্রক্রিয়া। সর্বশেষ যেটা হচ্ছে আকর্ষণ প্রক্রিয়া। আকর্ষণ প্রক্রিয়াটা দেখতে পাওয়া যায় মূলত রূপে অপেক্ষিত ছোট যে নুড়ি বা শিলাখণ্ড তার ক্ষেত্রে। নদীর যে তলদেশ, সেই তলদেশে নদীর জলের যে স্রোত তার টানটা এতটাই বেশি থাকে যে ওই সমস্ত ছোট নুড়ি বা শিলাখণ্ডগুলো নদীর জলের মানে নদীর ঠিক তলদেশে চলে আসে। নদীর জলের টানে ওটা তলদেশে চলে আসে এবং তলদেশ বরাবর ওটা আস্তে আস্তে বাহিত হয় এবং সামনের দিকে এগিয়ে চলে। তো এইটা হচ্ছে মূলত রূপে আকর্ষণ প্রক্রিয়া। এই হলো নদীর ক্ষয়কার্য এবং বহন কার্যের ওপর বিশদে আলোচনা। এবার আসা যাক সর্বশেষ যে টপিক, যেটা হচ্ছে নদীর গতিসমূহ। আমি আগেও বলেছি যে নদীর ক্ষেত্রে 3 ধরনের গতি দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে উচ্চ গতি, একটা হচ্ছে মধ্য গতি, আর 3 নম্বর হচ্ছে নিম্ন গতি। এবার যে নদীর ক্ষেত্রে এই 3টে গতি তার টোটাল যাত্রাপথ বা গতিপথে দেখতে পাওয়া যাবে, 3টে গতিই থাকবে তার গতিপথের মধ্যে, তখন সেই নদী হয়ে যায় আদর্শ নদী। অর্থাৎ আদর্শ নদী হচ্ছে সেই ধরনের নদী যে নদীর গতিপথে একদম উৎপত্তিস্থল থেকে শুরু করে একদম পতিত স্থান পর্যন্ত, মানে যেখানে গিয়ে নদী পতিত হচ্ছে সেইখান পর্যন্ত এই টোটাল গতিপথে যদি তার উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি 3টেই যদি পরিলক্ষিত হয় টোটাল গতিপথে, তাহলে সেই নদীকে বলা হয় আদর্শ নদী। উদাহরণ কি? যেমন ভারতের ক্ষেত্রে রয়েছে গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র। এই 3টে নদী হচ্ছে আদর্শ নদী। প্রত্যেকটা নদীর গতিপথে উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি আমরা দেখতে পাই। এবার যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে এই যে উচ্চগতি, মধ্যগতি আর নিম্নগতি, প্রত্যেকটা কিছু ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য রয়েছে। প্রথম আসা যাক উচ্চগতিতে। উচ্চগতিতে কী কী বেশি থাকে? প্রথমত ভূমির ঢাল অত্যন্ত বেশি হয়।
নদী খাতের যে গভীরতা সেটা বেশি হয়, এবং নদীর জলের যে স্রোত মানে তার যে গতিবেগ সেটাও তুলনামূলকভাবে অনেক বেশি হয়। আর কি, নদীর যে উচ্চ গতি তাতে ক্ষয়কার্য সব থেকে বেশি হয়ে থাকে, বহন কার্য বেশি হয়ে থাকে, কিন্তু যেটা হচ্ছে সঞ্চয় কার্য, সেই সঞ্চয় কার্য উচ্চ গতিতে নেই। এটা ইম্পর্টেন্ট পয়েন্টস। উচ্চ গতিতে কোনো সঞ্চয় কার্য নেই, শুধু ক্ষয় কার্য এবং বহন কার্য দেখতে পাওয়া যায়। এবার দুটোই সব থেকে বেশি। এবার ক্ষয় কার্য আবার দু রকম হয়। প্রথম 1 নম্বর যেটা সেটা হচ্ছে সাধারণত নিম্ন ক্ষয়, আর 2 নম্বর যেটা সেটা সাধারণত হচ্ছে পার্শ্বক্ষয়। এই নিম্ন ক্ষয় এবং পার্শ্বক্ষয় দুটোই সব থেকে বেশি দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে উচ্চ গতিতে। এবার আসা যাক মধ্যগতি। মধ্যগতিতে বিষয়টা কীরকম? মধ্যগতিতে এই ভূমির ঢাল, দ্বিতীয়ত যেটা সাধারণত হচ্ছে নদী খাতে যে গভীরতা সেটা মাঝারি, আর দ্বিতীয়ত নদীর জলের যে গতিবেগ সেই জলের স্রোত বা গতিবেগটাও মাঝারি হয়ে থাকে, খুব বেশি হয় না। এবার আসা যাক ক্ষয়কার্য, বহন কার্য এবং সঞ্চয় কার্যের ক্ষেত্রে। নদীর মধ্যগতিতে কিন্তু সঞ্চয় কার্য দেখতে পাওয়া যায়, এবং সেই সঞ্চয় কার্যটা বেশি হয়। নদীর মধ্যগতিতে যেটা হয় সেটা হচ্ছে বহন কার্যটা মাঝারি হয়, কিন্তু সঞ্চয় কার্যটা বেশি হয়। ক্ষয় কার্যের ক্ষেত্রে কীরকম? ক্ষয় কার্যের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে নদীর মধ্যগতিতে নিম্ন ক্ষয় কম হয়, পার্শ্বক্ষয়টা বেশি হয়। উচ্চগতি ও মধ্যগতির মধ্যে এই হচ্ছে তফাৎ। উচ্চগতিতে আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে নিম্ন ক্ষয়টা বেশি হয়, তার সাথে পার্শ্বক্ষয়টাও বেশি হয়, কিন্তু মধ্যগতিতে নিম্ন ক্ষয়টা কম হয়, পার্শ্বক্ষয়টা বেশি হয়। এবার সর্বশেষ আসা যাক নিম্নগতিতে। নিম্নগতিতে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে এর যে নিম্নক্ষয়টা সেটা প্রায় নেই। এই নিম্নক্ষয় বলে কিছু নেই, যেটা হয় সেটা হচ্ছে শুধুমাত্র পার্শ্বক্ষয়, তাও খুব মাঝারি মাপের। এই নিম্নগতিতে নদীর জলের গতিবেগও খুব কমে যায়, নদীর খাতের যে গভীরতা সেটা খুব কম থাকে, দ্বিতীয়ত ভূমির যে ঢালটা সেটাও তুলনামূলক অনেক কম হয়। এখানে যেটা হয় নিম্নগতিতে সেটা হচ্ছে বহন কার্যটা কম হয়, সঞ্চয় কার্যটা সব থেকে বেশি হয়। নদীর নিম্নগতিতে সঞ্চয় কার্য সব থেকে বেশি, মধ্যগতিতে সঞ্চয় কার্য বেশি হয়ে থাকে, নিম্নগতিতে সব থেকে বেশি হয়, মধ্যগতিতে তুলনামূলকভাবে বেশি কিন্তু নিম্নগতির থেকে বেশি নয়, কিন্তু উচ্চগতিতে সঞ্চয় কার্য নেই। উচ্চগতিতে বহন কার্যের ক্ষেত্রে যদি আমি বলি তো উচ্চগতিতে বহন কার্য বেশি, মধ্যগতিতে বহন কার্য মাঝারি, কিন্তু নিম্নগতিতে বহন কার্যটা তুলনামূলক খুব কম। উচ্চগতির ক্ষেত্রে আর কি, উচ্চগতির ক্ষেত্রে যে ক্ষয় কার্যটা সম্পন্ন হচ্ছে তার মধ্যে নিম্নক্ষয় এবং পার্শ্বক্ষয় দুটোই সব থেকে বেশি। মধ্যগতির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নিম্নক্ষয়টা কম, পার্শ্বক্ষয়টা বেশি। আর নিম্নগতিতে নিম্নক্ষয় নেই, সেই জায়গায় পার্শ্বক্ষয়টা হচ্ছে মাঝারি প্রকৃতির। আচ্ছা, নদীর এই যে গতিসমূহ যার মধ্যে উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতি তিনটেই পড়ছে, তো এই গতিসমূহকে এবার আমি উদাহরণের মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরবো। কীরকম? ধরা যাক গঙ্গা নদী। গঙ্গা নদীর যে গতিপথ তাকে তিনটে ভাগে ভাগ করা হচ্ছে, তিনটে গতিতে ভাগ করা হচ্ছে, যার মধ্যে উচ্চগতিও পড়ছে, মধ্যগতি পড়ছে এবং নিম্নগতি পড়ছে। আমি আগেও বলেছি যে গঙ্গা নদী হচ্ছে কিন্তু একটি আদর্শ নদী, তো সেই হিসাবে তার তিনটে গতি পরিলক্ষিত হয়। তো আমরা যদি গঙ্গার উৎপত্তিস্থল দেখি কোথায়, সেটা হচ্ছে গঙ্গোত্রী হিমবাহের গোমুখগুহা। সেখান থেকে গঙ্গা উৎপন্ন হয়েছে, হয়ে বিভিন্ন জায়গার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে অবশেষে যেখানে গিয়ে পতিত হয়েছে সেটা হচ্ছে বঙ্গোপসাগর, যেখানে মোহনা অবস্থান করেছে। এই যে গঙ্গা নদীর টোটাল যে গতিপথ, এই টোটাল গতিপথকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে। কীরকম? গোমুখগুহা থেকে শুরু করে একদম হরিদ্বার পর্যন্ত এই অংশটা হচ্ছে উচ্চগতি, হরিদ্বার থেকে শুরু করে বিহারের রাজমহল পাহাড় এই অংশটা হচ্ছে মধ্যগতি, আর সর্বশেষ বিহারের রাজমহল পাহাড় থেকে শুরু করে একদম বঙ্গোপসাগরের মোহনা পর্যন্ত এই অংশটা হচ্ছে নিম্নগতি। তো এই তিনটে গতি গঙ্গা নদীর ক্ষেত্রে পরিলক্ষিত হয়। এই হচ্ছে আজকের ক্লাস 10-এর জিওগ্রাফির যে প্রথম চ্যাপ্টার, বহির্জাত প্রক্রিয়া এবং তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এই চ্যাপ্টারের প্রথম পর্বের যে 5টা গুরুত্বপূর্ণ টপিক সেটা সম্পর্কে বিশদে আলোচনা। আশা করি আজকের এই আলোচনার মাধ্যমে আমি প্রত্যেকটা টপিকের যে ইম্পর্টেন্ট কনসেপ্ট সেটা খুব সহজ সরলভাবে তোমাদের কাছে উপস্থাপন করতে পেরেছি। আশা করি আজকের এই ভিডিও থেকে তোমরা প্রত্যেকজন উপকৃত হবে, হেল্পফুল হবে। এরপরে সেকেন্ড ভিডিওতে আমি ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া এবং তার দ্বারা সৃষ্ট বিভিন্ন ভূমিরূপ এই চ্যাপ্টারের দ্বিতীয় পর্বের কিছু টপিকস নিয়ে বিশদে আলোচনা করব। তো আজকের মতো এতটুকুই। থ্যাংক ইউ।